ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে এমন একটা খবর আসছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বিশাল সামরিক শক্তি নিয়ে গর্ব করেন, সেই সেনাবাহিনীর ভেতরে এখন একটা অদ্ভুত জিনিস ঘটছে। সৈন্যরা লড়াই করতে চাইছেন না, তারা অস্ত্র ফেলে দিচ্ছে, তারা আত্মসমর্পণ করছে। আর এই আত্মসমর্পণের সংখ্যা এতটাই বেশি যে সামরিক বিশ্লেষকরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন। ঘটনাটা একটু ভালো করে বোঝা দরকার। যুদ্ধ জেতার জন্য সবচেয়ে আগে কি দরকার? সৈন্য। সেই সৈন্য যদি লড়াই করতে না চায়, তাহলে যত অস্ত্র থাকুক, যত ট্যাঙ্ক থাকুক, যত মিসাইল থাকুক, কোনো লাভ নেই। আর ঠিক এই জায়গাতেই পুতিনের সমস্যা শুরু হয়েছে। তিনি ভেবেছিলেন টাকা দিলেই সব হবে, মোটা অঙ্কের বেতন দিলে সৈন্যরা খুশি মনে যুদ্ধ করবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? সেই টাকার লোভও এখন আর কাজ করছে না। 2024 সালের শেষে ইউক্রেনের যুদ্ধবন্দী সমন্বয় যুদ্ধটা একটা তথ্য প্রকাশ করেছে, যেটা সবার নজর এড়িয়ে গেছে। সেই তথ্য অনুযায়ী পুতিনের সৈন্যরা রেকর্ড সংখ্যায় আত্মসমর্পণ করছে। শুধু 2025 সালে যত রুশ সৈন্য ধরা পড়েছে, সেই সংখ্যা 2022 আর 2023 সালের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত 10,000-এর বেশি রুশ সৈন্য ইউক্রেনের হাতে বন্দী, আর এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। প্রতি সপ্তাহে গড়ে 60 থেকে 90 জন রুশ সৈন্য আত্মসমর্পণ করছে। 2024 সালের আগস্ট মাসে এই সংখ্যা সপ্তাহে 350 জন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভাবতে পারেন, একটা সপ্তাহে 350 সৈন্য যুদ্ধ ছেড়ে দিচ্ছে। 2023 সালের জুন মাস থেকে একটানা রুশ সৈন্যরা ইউক্রেনীয় সৈন্যদের চেয়ে বেশি হারে বন্দী হচ্ছে। এটা খুবই অস্বাভাবিক। সাধারণত আক্রমণকারী দেশের সৈন্যরা বেশি বন্দী ধরে, নিজেরা কম ধরা পড়ে, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে উল্টো হচ্ছে। এই জায়গায় একটা রহস্য আছে। রুশ সৈন্যরা কিভাবে এত সহজে আত্মসমর্পণ করছে? ইউক্রেন একটা অসাধারণ কৌশল বের করেছে। তারা একটা প্রকল্প চালু করেছে যার নাম আই ওয়ান্ট টু লিভ, মানে আমি বাঁচতে চাই। এই প্রকল্পের একটা ওয়েবসাইট আছে, সেখানে চ্যাটবট আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, যোগাযোগের পেজ আছে। একজন রুশ সৈন্য যদি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, তাকে শুধু একটা মেসেজ পাঠাতে হবে, ব্যাস, বাকি সব ইউক্রেন দেখে নেবে। ইউক্রেন এই সৈন্যদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করা উচিত, সেই আচরণ করা হবে। মানসম্মত থাকার জায়গা দেওয়া হবে, দিনে 3 বেলা খাবার দেওয়া হবে, চিকিৎসা সেবা দেওয়া হবে, পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হবে। আর যুদ্ধ শেষ হলে বন্দি বিনিময়ের মাধ্যমে রাশিয়া ফেরত যাওয়া যাবে, অথবা কেউ যদি যায় তাহলে ইউক্রেন বা অন্য কোনো ইউরোপীয় দেশে থেকে যেতে পারবে। এই প্রস্তাব রুশ সৈন্যদের কাছে এত আকর্ষণীয়। এখানে আসল গল্প শুরু হয়। রাশিয়া নিজের সেনাবাহিনীতে সৈন্যদের সাথে যে আচরণ করা হয়, সেটা শুনলে গা শিউরে উঠবে। ডিসেম্বর মাসে এমন খবর এসেছে যে কিছু রুশ সৈন্য এতটাই ক্ষুধার্ত যে তারা নিজেদের সঙ্গীদের মাংস খাওয়ার পরিকল্পনা করেছিল। এটা হয়তো বাড়িয়ে বলা, হয়তো নয়, কিন্তু রাশিয়ার সেনাবাহিনীতে খাবারের যে অবস্থা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখা যাক বন্দি সৈন্যদের তথ্য থেকে কি বের হচ্ছে। ধরা পড়া সৈন্যদের 83% সাধারণ পদাতিক সৈন্য। এরা একদম নিচের স্তরের যোদ্ধা। এদের কাজ হলো সামনে থেকে ইউক্রেনের ড্রোনের দিকে ছুটে যাওয়া আর আশা করা যে বেঁচে থাকতে পারবে। মাত্র 13% নন কমিশনড অফিসার, মাত্র 3% কমিশনড অফিসার। এর মানে কি? রাশিয়া তার অফিসারদের এমন জায়গায় রাখে না যেখানে তারা ধরা পড়তে পারে, শুধু সাধারণ সৈন্যদের মরতে পাঠায়। আরও চমকপ্রদ কিছু তথ্য আছে। বন্দি সৈন্যদের 7% রাশিয়া থেকে আসেনি, এরা বিদেশি ভাড়াটে সৈন্য। 40টা দেশ থেকে প্রায় 700 বিদেশি যোদ্ধা ধরা পড়েছে। প্রতি সপ্তাহে 2 থেকে 3 জন নতুন বিদেশি সৈন্য ধরা পড়ছে। এদের বেশিরভাগ চুক্তিভিত্তিক সৈন্য। মোট বন্দীদের 76% চুক্তিভিত্তিক সৈন্য, যার হয় জেল থেকে এসেছে, নয়তো বেসরকারি কোম্পানির মাধ্যমে এসেছে। 19% জোরপূর্বক সংগৃহীত, আর 5% বাধ্যতামূলক সেনা। পুতিন যুদ্ধ শুরু করার সময় বলেছিলেন বাধ্যতামূলক সেনাদের যুদ্ধে পাঠানো হবে না। স্পষ্টতই তিনি মিথ্যা বলেছিলেন। বন্দি সৈন্যদের সাক্ষাৎকার থেকে আরও ভয়ঙ্কর তথ্য বের হয়েছে। প্রায় 1/4 সৈন্য বলছে যে তাদের জোর করে বা মিথ্যা বলে সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছে। এদের অনেকে জানতই না যে তাদের ইউক্রেন পাঠানো হবে। এদের বলা হয়েছিল প্রশিক্ষণে যেতে হবে অথবা অন্য কোথাও পাঠানো হবে। সত্যটা জানতে পেরেছে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর। বন্দীদের 40% অপরাধমূলক রেকর্ড আছে। চুরি, মারধর, মাদক সংক্রান্ত অপরাধ, এমনকি দোষী মানুষদের সেনাবাহিনীতেও নেওয়া হয়েছে। 38% সৈন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে বেকার ছিল। 30% হাই স্কুল পাশ করেনি। মাত্র 7%-এর উচ্চশিক্ষার ডিগ্রি আছে। পুতিনের নিয়োগ কৌশল এখন পরিষ্কার। সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের টার্গেট করা হচ্ছে। কম শিক্ষিত মানুষ, বেকার মানুষ, অপরাধী মানুষ, এদের কাছে মোটা টাকার প্রস্তাব নিয়ে যাওয়া হচ্ছে। এরা অন্য কোথাও এত টাকা পাবে না, তাই তারা রাজি হয়ে যাচ্ছে।
অপরাধীদের ক্ষেত্রে আলাদা কৌশল আছে। তাদের বলা হচ্ছে জেলে থাকবে নাকি যুদ্ধে যাবে। রাশিয়ার জেলের অবস্থা এতটাই খারাপ যে অনেকে যুদ্ধে যেতে রাজি হয়ে যাচ্ছে। তারপর আসছে অসুস্থ সৈন্যদের বিষয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানাচ্ছেন যে বন্দীদের মধ্যে শত শত সৈন্যদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা আছে, এইচআইভি, যক্ষ্মা, ডায়াবেটিস, মানসিক রোগ। এদের সবাইকে যুদ্ধে পাঠানো হচ্ছে। সেপ্টেম্বর মাসে একটা রিপোর্ট এসেছিল যে রাশিয়ার সংক্রমিত সৈন্যদের আলাদা করে রাখছে। এদের হাতে আলাদা ব্যান্ডেজ বাধা থাকে যাতে অন্যরা বুঝতে পারে এরা সংক্রমিত। তারপর এদের সবার আগে আক্রমণে পাঠানো হয়। মানে এদের জীবনের কোনো দাম নেই, শুধু গোলার খোরাক হিসাবে ব্যবহার করা হচ্ছে। রাশিয়া সৈন্যদের কি প্রতিশ্রুতি দিয়ে আনছে? বিবিসির রিপোর্ট অনুযায়ী 2025 সালের জানুয়ারিতে নিয়োগকালীন অগ্রিম টাকা আগের চেয়ে 450% বেড়ে গেছে। বেতন রাশিয়ার গড় আয়ের চেয়ে 600% বেশি দেওয়া হচ্ছে। পুতিন নিজে বলেছেন যে এই সৈন্যরা দেশের সত্যিকারের এলিট। গরিব মানুষ, বেকার মানুষ, অপরাধী মানুষ এই কথা শুনে ভাবছে যে তারাও এলিট হতে পারবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? ইউক্রেনে গিয়ে ড্রোনের আঘাতে মারা যাচ্ছে। পুতিনের যুদ্ধে এখন পর্যন্ত 12,20,000 রুশ সৈন্য হতাহত হয়েছে। বিদেশি সৈন্যদের অবস্থা আরও খারাপ। রাশিয়া আফ্রিকা থেকে প্রচুর সৈন্য আনছে, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাচ্ছে, মোটা টাকা আর রুশ নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। 2025 সালের মাঝামাঝি পর্যন্ত রুশ সরকার প্রতি মাসে প্রায় 4,500টা বিদেশি নিয়োগ বিজ্ঞাপন দিচ্ছিল। 1.5 বছর আগে এই সংখ্যা ছিল মাত্র 100। এর মানে রাশিয়া নিজের মানুষ আর পাওয়া যাচ্ছে না। কিন্তু এই বিদেশি সৈন্যদের সাথে কি হচ্ছে? দক্ষিণ আফ্রিকায় ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন যে আফ্রিকান সৈন্যদের আত্মঘাতী মিশনে পাঠানো হচ্ছে, তাদের শুধু মাংস হিসাবে ব্যবহার করা হচ্ছে। জানুয়ারি মাসে একটা ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে আফ্রিকান সৈন্যরা বরফে ঢাকা জঙ্গলে নিজেদের ভাষায় গান গাইছে। ভিডিও করা রুশ সৈন্য বলছে, দেখো কত ডিসপোজেবল আছে, মানে এদের জীবন একবার ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিস। বন্দি বিনিময়ের সময় রাশিয়া কাদের ফেরত নিচ্ছে? শুধু সেই সৈন্যদের যারা জাতিগতভাবে রুশ, যারা বেশি দিন বন্দি থাকেনি আর যাদের গুরুতর আঘাত নেই। আহত সৈন্যদের ফেরত নেওয়া হচ্ছে না, কারণ তাদের আবার যুদ্ধে পাঠানো যাবে না। বিদেশি সৈন্যদের ফেরত নেওয়ার কোনো চেষ্টাই নেই। যে 237 জন বন্দী রাশিয়ায় ফেরত গেছে তাদের মধ্যে অনেকে মারা গেছেন। নিখোঁজ হয়েছে ইউক্রেনে আবার পাঠানোর পর 4 জন দ্বিতীয়বার বন্দী হয়েছে। এই পুরো পরিস্থিতি ইউক্রেনের জন্য কতটা সুবিধাজনক? প্রতিটা আত্মসমর্পণকারী সৈন্য মানে রাশিয়ার একজন কম যোদ্ধা। সবচেয়ে বেশি সৈন্য ধরা পড়েছে প্রেকোভস্ক আর বাখমুত এলাকায়, কুর্স্ক অঞ্চলে আর জাপোরিজিয়ায়। এগুলো সব জায়গায় যেখানে রাশিয়া প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে। আত্মসমর্পণকারী সৈন্যরা রুশ আক্রমণকে আরও দুর্বল করে দিচ্ছে। ইউক্রেন এই বন্দীদের থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে, রুশ প্রশিক্ষণ পদ্ধতি, সরবরাহ ঘাটতি, ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনা সব জানা যাচ্ছে। পুতিনের সেনাবাহিনীতে বড় কিছু ভেঙে পড়েছে। সৈন্যরা আর মরতে চাইছে না। তারা বুঝে গেছে যে পুতিনের প্রতিশ্রুতি মিথ্যা। টাকা আর সম্মানের বদলে তাদের জন্য অপেক্ষা করছে শুধুই মৃত্যু। তাই তারা পালাচ্ছে, আত্মসমর্পণ করছে, আর এই প্রবণতা বাড়ছে। 2026 সালে পা রাখতে রাখতে পুতিনের সামনে এখন একটাই প্রশ্ন, কে তার জন্য লড়বে যদি তার নিজের সৈন্যরাই লড়তে না চায়? শেষ পর্যন্ত কি হবে রাশিয়ার ভাগ্যে তা এখনই বলা যাচ্ছে না। তবে পুতিনের কৌশলে শেষ পর্যন্ত রাশিয়া ঘুরে দাঁড়াতেও সময় নেবে না, এটিই বলছেন বিশ্লেষকরা।